আসসালামু আলাইকুম। ভালো আছেন? রাখাইন স্টেট মিয়ানমার ভেঙে যাচ্ছে। রাখাইন একটি স্বাধীন রাষ্ট্রের সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাধীন রাষ্ট্রের এই সম্ভাবনায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কী রকমের? বাংলাদেশের জন্য একটা বিগ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশকে খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে এটা সামাল দিতে হবে, এছাড়া উপায় নেই। রাখাইন স্টেট যেটা আহ, এটা বার্মিজ রাজাদের অধীন একটা অঞ্চল। তো এই বার্মিজ রাজাদের আগে, অনেক আগের একটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল 1984 সালের আগে। আর এখানে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হলো, যেটা রাজধানী ইয়াঙ্গুন ছিল অনেক আগে, ইয়াঙ্গুনের খুব কাছে, এবং এইটা বাংলাদেশ। এইটা হলো বাংলাদেশ যদি হয়, বাংলাদেশ এখানে, এটা ইন্ডিয়া, বঙ্গোপসাগর, এই জায়গাটা, এই যে এইখানটা হলো রাখাইন। আর এই জায়গা, এইটা হলো ইয়াঙ্গুন, এইখানে হলো ইয়াঙ্গুন। আগে ছিল ইয়াঙ্গুন, যেটা পুরনো রাজধানী। বর্তমানে নেপিদ হলো এখানে, নেপিদো বা নাইপিদো, এই জায়গাটা এখানে। এইটা হলো থাইল্যান্ড, খুবই সরু জায়গা। এখানে থাই উপসাগর, গালফ অফ থাই, এটা হলো থাইল্যান্ড। এই থাইল্যান্ডের এখানে, এদিকে পুরোটা থাইল্যান্ড, এটা বঙ্গোপসাগর পুরোটা। সো রাখাইন, এইটা বাংলাদেশ, টেকনাফ, কক্সবাজার। আর এই জায়গাটা যে মিয়ানমারের সাথে আছে, এটা হলো চীন প্রদেশ। এটা হলো চীন প্রদেশ, চয়রো শিকার চীন প্রদেশ মিয়ানমারের। এটা রাখাইন প্রদেশ। তো যেটা হলো ওই রাখাইনে, এখানে মোট 13টি শহর। এই 13টি শহরের মধ্যে 8টি শহর দখল করেছে। 8টি শহর দখল হলো আরাকান আর্মির হাতে। আরাকান আর্মি দীর্ঘদিন তারা আন্দোলন করছে, বা তারা চাচ্ছে যে এটা দখলে রাখার জন্য। সরি, 17টি শহরের মধ্যে 13টি শহর, আমি দুঃখিত, 13টি শহর দখলে। 17টি শহরের মধ্যে 17টি শহরের মধ্যে 13টি শহর দখলে। এখানে এই প্রদেশে 6টি বিমানবন্দর। এই 6টি বিমানবন্দরের মধ্যে 3টি বিমানবন্দর তাদের দখলে, বিমানবন্দর দখলে। তো বেসিক্যালি রাখাইন প্রদেশের সাথে বিশাল একটা সংযোগ হলো, বিশাল সংযোগ হলো বঙ্গোপসাগরের সাথে। আর হলো, এই রাখাইন যদি স্বাধীন রাষ্ট্র হয়, তার সাথে একমাত্র দেশ হলো বাংলাদেশ। মানে কোনো স্বাধীন রাষ্ট্র, তার পার্শ্ববর্তী দেশ, সেটা হলো একমাত্র বাংলাদেশ। এছাড়া তার কোনো ইয়ে নেই, তার কোনো আর কোনো তার প্রতিবেশী দেশ হবে না। এছাড়া এই রাখাইনের এখানে যে আরাকান আর্মি দখল করেছে, তাদের সাথে যে জোট আছে একটা, যে জোটটা হলো থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, এবং তাদের মধ্যে যেই সংযোগটা, যে সকল বিদ্রোহীরা জান্তার বিরুদ্ধে, এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে তিনটা যে আছে, একটা হলো আরাকান আর্মি, আরাকান আর্মি, আর একটা হলো তাং ন্যাশনাল আর্মি, তাং তাং লিবারেশন, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, লিবারেশন আর্মি। আরেকটা যেটা আছে সেটা হলো, ওর নাম হলো মিয়ানমার ন্যাশনাল ডিফেন্স আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডিফেন্স আর্মি। অর্থাৎ এই তিনটা গোষ্ঠী, এরা কিন্তু থ্রি ব্রাদার অ্যালায়েন্স গঠিত হয়েছে 2019-এ, এবং তারা বেসিক্যালি ওয়ার্কটা করতেছে 2021 থেকে। 21 সালে যখন সেনা অভ্যুত্থান হয়, তখন থেকে তারা আর কি ওয়ার্ক শুরু করেছে। ওয়ার্কটা হলো যে তারা এগ্রেসিভ ওয়েতে আছে, এবং তারা কিন্তু একটা মানে ক্ষমতার অংশীদারিত্ব চাইবে
এমন একটা নিশ্চয়তা উড়িয়ে দেওয়া যায় না। আবার হলো এই আরাকান আর্মি তাং প্রদেশে গিয়ে আবার তাং ন্যাশনাল আর্মিকে তারা আবার হেল্প করতেছে তাদের ওখানে রিস্ক করার জন্য। আবার এরা চীন প্রদেশের বিদ্রোহীদের সাথে তাদের একটা সংযোগ আছে। তো বেসিক্যালি যেটা যে একটা যে অনেকটা অনেকটা ধারণা করা হচ্ছে যে হয়তো রাখাইন প্রদেশটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারে, কারণ রাখাইন রাষ্ট্রের প্রতি তিনটি দেশের যথেষ্ট নজর আছে। একটা যুক্তরাষ্ট্র, চীন এবং ইন্ডিয়া। এখানে যুক্তরাষ্ট্র চায় যে একটা স্বাধীন রাষ্ট্র হোক, ওদিকে ইন্ডিয়াও চায় যে এখানে স্বাধীন রাষ্ট্র একটা হোক, কারণ ইন্ডিয়া চাচ্ছে যে ইন্ডিয়ার এখানে যে কালাদান প্রজেক্ট সহ যে উন্নয়ন পরিকল্পনা আছে ইন্ডিয়ার মিয়ানমারে, সেগুলো কিন্তু রাখাইন প্রদেশকে ঘিরে, অন্য কোথাও ঘিরে না। আরেকটা জিনিস হলো চীন জাস্ট ওয়াচ আউট করে, এবং চীন হলো সবসময়ই চায় যে আম, মিয়ানমারের যে সেনাবাহিনীর বিরোধিতা করে যেসব প্রদেশে আন্দোলন সংগ্রাম হচ্ছে, চীনের সমর্থন তাদের সাথে আছে, এবং চীন আসলে ব্যবসা করবে সে ব্যবসায়িক উদ্দেশ্যেই সবার সাথে সেরকমই সম্পর্ক রাখতে। সেখানে চীন ইজ মানে নট দ্য বিগ ফ্যাক্টর, এখানে বিগ ফ্যাক্টরটা হলো ইন্ডিয়া এবং ইউএসের এখানে একটা বড় নজরদারি আছে। আরেকটা বিষয় হলো যে মিয়ানমারের সম্ভাবনা হলো সেখানে প্রচুর পরিমাণে যে ক্রিশ্চিয়ান রিলিজিয়ন তাদের একটা স্প্রেডিং হচ্ছে। আর কিন্তু আরাকান আর্মি তারা বার্মিস, এটা একটা মানে সমস্যা না, কিন্তু এটা কিন্তু ধর্মের উদ্দেশ্যে হয়নি। এখানে ধর্মীয় কোনো ফ্যাক্টর কাজ করবে না, কারণ এই রাখাইনে 30 লাখ জনগণ, 30 লাখ জনগণ, এর মধ্যে 35% আর রোহিঙ্গাস। রোহিঙ্গা মুসলিম হলো 35%, রেস্ট অফ দ্য যারা আছে তারা বার্মিস বেশি। বার্মিস থাকলে বেশি থাকলে তারা বার্মিস বুদ্ধিস্ট বেশি, এবং এখানে অন্য ধর্ম যে নাই তা না, কারণ মিয়ানমারে 101টা, মিয়ানমার পুরো 101টা মানে জাতিগোষ্ঠী বসবাস করে, 101টা জাতিগোষ্ঠী, এখানে নানান জাতিগোষ্ঠীর লোক আছে, মানে 101টা জাতিগোষ্ঠী মিনিমাম আছে এখানে। আর ওদের আদমশুমারিতে স্থান পেতে হলে জন্মগ্রহণ করলে হয় না, বসবাস করলেও হয় না, কিন্তু জাতিগোষ্ঠীর সদস্য হইতে হয়। যেই জাতিগোষ্ঠীরা ওখানে স্বীকৃতি পায় তারাই আসলে নাগরিকত্ব পায়। ওই 101টা জাতিগোষ্ঠীর মধ্যে এখানে রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে রাখা হয়নি, যে স্বীকৃত জাতিগোষ্ঠী হিসেবে রাখা হয়নি, এই জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারের আসলে নাগরিক না, এমন তারা স্টেটলেস কমিউনিটি। এখন বিষয় হলো যে আহ, রাখাইন প্রদেশের স্বাধীনতার নিশ্চয়তা আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়তা আছে, এখন পর্যন্ত নিশ্চয়তা আছে, কারণ এখন পর্যন্ত 17টি শহরের মধ্যে 13টি শহর তারা দখল করেছে। চীন ইতোমধ্যে তাদেরকে সমর্থন করেছে, ভারতও তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বেসিক্যালি বাংলাদেশ এখানে অনেকটা নীরব, বাংলাদেশ এখানে কোনো কিছু আম, বলতেছে না, কারণ বাংলাদেশের আহ, ঝুঁকি আছে এখানে, ঝুঁকি সম্ভাবনা দুইটাই আছে এখানে। যে সম্ভাবনা, যদি রাখাইন স্বাধীন দেশ হয় তাহলে বাংলাদেশের উচিত এখনই তাদেরকে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স পাঠানো, কারণ তাদের এখানে যে ওদের যে ক্রাইসিস এটা ছিল যে মিয়ানমারের যে পলিসি, সেটা হলো যে ওদেরকে দেওয়া যাবে না, মানে ওদেরকে দমন করার একটা পলিসি ঘোষণা করেছে মিয়ানমার। পলিসিটার নাম হলো যে কোনো ফুড দেয়া যাবে না, ওদের কোনো অর্থ দেয়া যাবে না, ফুডে অর্থ দেওয়া যাবে না, তাহলে ওরা অটোমেটিক ওরা আর বিদ্রোহ করেও ওদের কোনো লাভ হবে না। এরকম একটা পলিসি ইউএসের আছে, মিয়ানমারের আহ, সেনাবাহিনীর আছে। ওদের যে পলিসিটার নামটা আমি ভুলে গেলাম, খুবই গুরুত্বপূর্ণ পলিসিটা, আমি একটু দেখে বলি, 1 মিনিট। যে ফুড দেয়া যাবে না এবং তাদের সাহায্য করা যাবে না, অর্থনৈতিকভাবে সাহায্য করলেই তারা এখানে ফোর কার্টস স্ট্র্যাটেজি মিয়ানমারের মানে ট্যাটমাডাও মানে হলো মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারের জান্তাদেরকে ডাকা হয়, মানে জান্তাদের মানে যদি সেনাবাহিনী শাসন ক্ষমতায় আসে তখন তাদেরকে জান্তা বলা হয়। এই ট্যাটমাডাওদের এটা হচ্ছে ফোর কার্টস পলিসি। ফোর কার্টস পলিসি হলো ফোর কার্টস পলিসি, তার মধ্যে হলো ফুড, ইকোনমি,
ইনফরমেশন, আর একটা জনবিচ্ছিন্ন, অর্থাৎ খাদ্য, তথ্য, অর্থ ও জনবিচ্ছিন্ন। এই 4টি কাজ যদি করা হয়, এই 4টি কাজের করলেই আসলে ওরা কি হবে, ওরা মানবিকভাবে দুর্বল, মানে সিকিউরিটি ডিলেমার মধ্যে পড়বে এবং ওরা থ্রেটফুল একটা অবস্থায় থাকবে। তো এই ফোরকাস্ট স্ট্র্যাটেজির কারণে রাখাইনে কিন্তু এখন চরম দুর্ভিক্ষ চলছে। এখন যদি বাংলাদেশ যদি এখন হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স করে, যদি এখন মানবিক সহায়তা দেয়, তাহলে সে কিন্তু ইন্টারন্যাশনাল কোনো ভায়োলেশন করবে না। ইন্টারন্যাশনাল কোনো ভায়োলেশন, মানে ইন্টারন্যাশনাল রুলসের কোনো, ইন্টারন্যাশনাল লয়ের ভায়োলেশন হবে না, কারণ হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স যে কেউ করতে পারে। এখন বাংলাদেশ যদি হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স করে, তাহলে কিন্তু রিস্ক একটা আছে, যদি এরা স্বাধীন রাষ্ট্র হয়ে যায়, তাহলে কিন্তু এইটার মাধ্যমে রোহিঙ্গাদেরকে ওদের ওখানে রিপেট্রিয়েট করা যাবে। আর যদি মিয়ানমারে জান্তা যদি ওদেরকে আবার এসকেপ করে ফেলে, আবার যদি ওদেরকে মানে ইন্টিগ্রেট করে ফেলে, ওদের সাথে যদি মানে দখল করে ফেলে, তখন কিন্তু বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা প্রত্যাবাসনটা অনিশ্চিত হয়ে যাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে যাবে। এখনও নেপিদোতে বাংলাদেশের দূতাবাস আছে, এখানে বাংলাদেশের সাথে সম্পর্ক আছে। সো রাখাইন যদি স্বাধীন রাষ্ট্র হয়, এটার জন্য বাংলাদেশের অনেক ঝুঁকিও আছে, সম্ভাবনাও আছে। তো একটা জিনিস আমরা বুঝলাম, যদি ফোরকাস্ট স্ট্র্যাটেজির কারণে মিয়ানমারের যে ফুড, তথ্য, অর্থ এবং জনবিচ্ছিন্ন করার সেনাবাহিনীর যে একটা লক্ষ্য, এই ফোরকাস্ট স্ট্র্যাটেজির কারণে এখানে প্রচুর পরিমাণ মানবিক সহায়তা দরকার। আর যদি বাংলাদেশ এই মুহূর্তে মানবিক সহায়তা করে রাখাইনকে, তাহলে বাংলাদেশের ইন্টারন্যাশনাল কোনো ল ভায়োলেশন করবে না, এবং সেক্ষেত্রে রাখাইন স্বাধীন রাষ্ট্র হলে বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন করাটা সহজ হবে। এই মুহূর্তে বাংলাদেশ এখানে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স পাঠাতে পারে। আর যদি এইটা হয় যে যদি আবার মিয়ানমারের সেনাবাহিনী যদি ওদেরকে আবার দখল করে ফেলে, তখন বাংলাদেশের জন্য একটা চরম ঝুঁকি থাকার আশঙ্কা আছে। সো বেসিক্যালি আপনার যেটা দেখতে হবে যে আসলে পরিচয় দিতে হবে, যে রাখাইনের পরিচয় বা আরাকান আর্মির পরিচয়, এই দুইটা পরিচয় দেওয়ার পরে আপনার লেখার ক্ষেত্রে রাখাইনের স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জগুলো কী কী, ঝুঁকিগুলো কী কী, বাংলাদেশের জন্য আসলে সম্ভাবনা কী কী আছে, সেটাও শর্ট করে লিখতে হবে। আর এইটার ফলে আসলে মানে বাংলাদেশের জন্য মানে কী কী করণীয়, আসলে এই ঝুঁকি এবং এই সম্ভাবনার ক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তে করণীয় কী, মানে ডিপ্লোম্যাটিক স্টেপ তার কী হবে। এটা প্রবলেম সলভিংয়ের প্রশ্ন আসতে পারে, বা বাংলাদেশের ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে কোনো জায়গায় প্রশ্নটা হতে পারে। তো দেখি আমরা এখানে, আমি একটু জাস্ট আলোচনা করে যাই, যেহেতু আসছি, সেটা হলো যে এখন পর্যন্ত যদি বলা হয় যে এটা স্বাধীন হওয়ার সম্ভাবনা আছে কিনা, আসলে স্বাধীন হওয়ার সম্ভাবনা অনেক আছে। কারণ প্রধান যেই অঞ্চলগুলো, মতিডং, রাতিডং, সিত্তে, তারপর আগের আকিয়াব, এই সবগুলো আসলে মানে আরাকান আর্মির দখলে। সো প্রধান শহরগুলো তার দখল হওয়ার কারণে, এবং প্রধান বিমানবন্দরগুলো তাদের দখল হওয়ার কারণে, এবং আরাকান আর্মিকে সহায়তা করছে যে তাং ন্যাশনাল আর্মি এবং এমএনডিএ, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক আর্মি, এরা সহায়তা করছে। সেক্ষেত্রে সম্ভাবনা খুবই প্রবল যে রাখাইন একটি স্বাধীন রাষ্ট্র হতে পারে, এবং তাদের প্রতি চীন এবং ভারতের সমর্থন আছে। এখন হলো যে এর ঝুঁকিগুলো কী কী, ঝুঁকি অনেকগুলো। 1 নম্বর ঝুঁকি যদি বলেন, সেটা হলো যে প্রথমত ঝুঁকি হলো রোহিঙ্গা প্রত্যাবাসনের একটা জটিলতা তৈরি হবে। যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায়, রোহিঙ্গা প্রত্যাবাসনের জটিলতা তৈরি হবে। বাংলাদেশ যদি রাখাইনের সাথে সুসম্পর্ক রাখে, সেক্ষেত্রে হয়তো বা তারা রোহিঙ্গা প্রত্যাবাসন করতে পারবে, কিন্তু এর আগে বাংলাদেশকে অবশ্যই মানবিক সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকলে আন্তর্জাতিক আইনও লঙ্ঘিত হলো না, এবং তাদের সাথে ভবিষ্যতে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হলো। রোহিঙ্গা প্রত্যাবাসন একটা অনিশ্চিত হবে, কারণ কোন কমিউনিটির সাথে আপনি আলোচনা করবেন, এখানে যদি মিয়ানমার সরকার নাকি রাখাইন, কাদের সাথে আলোচনা করতে হবে, সেটা নিয়ে একটা ডিলেমার মধ্যে পড়তে হবে মানে বাংলাদেশকে। কারণ রোহিঙ্গারা শুধুমাত্র রাখাইনে থাকে এমনই না, রাখাইনে তাদের বসবাস যদি ধরেন 70 to 80% চীন প্রদেশে তাদের বসবাস আছে, এবং অন্যান্য প্রদেশেও বসবাস আছে। যেহেতু রাখাইন যদি নতুন কোনো কনস্টিটিউশন করে, বা তারা যদি সকল গোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাকে স্বীকৃতি প্রদান করে, তাহলে রাখাইনে এখানে প্রত্যাবাসন সহজ হবে। তারপরে রোহিঙ্গা প্রত্যাবাসনের একটা জটিলতা তৈরি হলো। এরপর হলো সীমান্তে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, কারণ মিয়ানমারের সাথে আমাদের যে চোরাচালান এবং যে ধরনের
মাদক চোরাচালান যেই সমস্যাগুলো সেগুলো রাখাইন কেন্দ্রিকই বেশি। কারণ বাংলাদেশের সাথে রাখাইনের সীমান্ত মিয়ানমারের সাথে যে সীমান্ত ছিল 270 কিলোমিটার, তার মধ্যে অধিকাংশই হলো মানে অর্ধেকের বেশি হলো আপনার রাখাইন প্রদেশের সাথে। সেক্ষেত্রে বাংলাদেশের একটা বড় সংকটের মধ্যে পড়বে রাখাইনের সাথে। আর একটা হলো আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে। কারণ মিয়ানমারের মূল যে সরকার তাদের সাথে এবং হলো আম, আহ, মিয়ানমারের মূল সরকার এবং বাংলাদেশের মাধ্যমেই আসলে তাদের ট্রানজিট, ওদের একমাত্র ট্রানজিট হলো বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে হওয়ার কারণে, ওদের সাথে কানেক্টিভিটির কারণে মিয়ানমারের সরকারের সাথে একটা সম্পর্ক নষ্ট হবে এবং স্থিতিশীলতা নষ্ট হবে। এরপর হলো যে আহ, যোগাযোগের একটা, যেটা হলো যে আহ, আরাকান আর্মির সাথে যোগাযোগ, কারণ তারা কিন্তু একটা ইনসার্জেন্সি গ্রুপ, তারা কিন্তু একটা রেভলিউশনারি মুভমেন্ট, তারা যুগের পর যুগ তারা কিন্তু এই রেভলিউশনারি গ্রুপটা আসছে এবং তারা অনেক সংস্থা থেকে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃত। এখন এই সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে যদি আবির্ভূত হয়, সন্ত্রাসী গোষ্ঠীর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এরপর হলো যে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা নষ্ট হবে, কারণ পার্বত্য চট্টগ্রামে তারাও কিন্তু স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে, যেমন জনসংহতি সমিতি, তারপরে হলো ইউপিডিএফ, এরা আসলে এখানে স্বায়ত্তশাসন চায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। তার মানে এটার একটা প্রভাব পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পড়তে পারে। তারপর হলো যে আহ, আহ, সামরিক জান্তার সাথে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা যদি থাকে, অর্থাৎ সামরিক জান্তা যে আছে তাদের সাথে যদি রোহিঙ্গাদের একটা কমিউনিকেশন থেকে থাকে, তাহলে বাংলাদেশ একটা চরম ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হবে। এরপরে হলো যে সম্ভাবনার ক্ষেত্রে কোনটা হবে, সম্ভাবনার ক্ষেত্রে যেটা যে রাখাইন এই অঞ্চলটা আম, আরেকটা ঝুঁকিও আছে, সম্ভাবনাও আছে। সম্ভাবনার মধ্যে যেটা হলো যে রাখাইনের এই অঞ্চলের সাথে বঙ্গোপসাগরের একটা সীমান্ত আছে এবং বাংলাদেশের সাথে মিয়ানমার যে সমুদ্র সীমার দ্বন্দ্বের যেই যাদের সাথে হবে সেটা এখন রাখাইন এই গভর্নমেন্টের সাথে হবে। সেক্ষেত্রে সমুদ্র সীমা সংক্রান্ত মানে সমস্যা মোকাবেলায় রাখাইনের সাথে বাংলাদেশ খুব ফ্রেন্ডলি আলোচনা করতে পারবে। মানে যেটা হলো যে রাখাইন এক্ষেত্রে এমন একটা স্টেট হয়ে যাবে, সে কিন্তু বাংলাদেশ ছাড়া তার কিন্তু আর কোনো করিডর থাকবে না। তার যে মানে ল্যান্ড যে করিডর, সেটা বাংলাদেশ ছাড়া তার সাথে আর কারো থাকবে না, মিয়ানমার ছাড়া। তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি সে একটু নির্ভরশীল হবে এবং এই সমুদ্র সীমা দ্বন্দ্ব মোকাবেলা বাংলাদেশের এটা মানে ফেস করাটা বাংলাদেশের জন্য ইজি হবে। আরেকটা সম্ভাবনা আছে, সেটা হলো যে ওই যে বললাম যে রাখাইন প্রদেশের ওদের দেশ পুনর্গঠন সহ সব কিছুতে আসলে, যেহেতু ওদের টোটাল পপুলেশনের 35% আর ফ্রম রোহিঙ্গাস, তখন রোহিঙ্গা প্রত্যাবাসনটা আসলে কি হবে, সহজ হবে। আরেকটা বাংলাদেশের সম্ভাবনা তৈরি হবে যে মানে যে কোনো জায়গায়, অর্থাৎ প্রতিবেশী দেশের সাথে তিনটা বিষয় দেখতে হয়। একটা হলো সিকিউরিটি, বাউন্ডারি, আর একটা হলো ট্রেড। সিকিউরিটি, বাউন্ডারি অ্যান্ড ট্রেড, এই তিনটার জন্য আসলে বাংলাদেশের পক্ষে রাখাইনকে নিরাপত্তা দেওয়াটা ইজি হবে, কারণ তাদের এখানে যে সীমান্ত আছে তার মধ্যে কমপক্ষে 50 to 60 কিলোমিটার আর মানে যেটা হলো যে নাফ নদী দ্বারা বেষ্টিত। সেক্ষেত্রে এই মানে জলসীমান্ত হওয়ার কারণে ওদের সাথে এই সিকিউরিটিটা বাংলাদেশের জন্য একটু সহজ হবে। আরেকটা হলো মানে সীমান্ত সিকিউরিটি, আরেকটা হলো আপনার বাণিজ্য, এবং ওরা পুরোপুরি বাণিজ্যের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল থাকবে। আর বাংলাদেশের ওরা কিন্তু যেটা হলো যে আম, ওরা হলো মানে খনি সমৃদ্ধ অঞ্চল, মানে খনি সমৃদ্ধ অঞ্চল। সেক্ষেত্রে বাংলাদেশ এখান থেকে তেল গ্যাসের একটা বড় সুযোগ ওদের কাছ থেকে নিতে পারবে। এইটা সম্ভাবনার বিষয় আছে। আর ঝুঁকি বাংলাদেশের জন্য বেশি আসলে, কারণ এই আরাকান আর্মির এই রাষ্ট্রকে যদি বাংলাদেশ স্বীকৃতি প্রদান করে, তাহলে দেখা যাবে যে এখানে মিয়ানমারে যে আদার্স যেই ইনসার্জেন্সি গ্রুপগুলো আছে এবং মিয়ানমারে যে সেনাবাহিনী আছে টেকমাডাও, তাদের একটা চরম ঝুঁকিতে বাংলাদেশ হয়তোবা পড়তে পারে। আরেকটা আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আমাদের কিন্তু একসময় কক্সবাজার কিন্তু আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং এইটা কিন্তু একটা সময় প্রাচীন আমলে একই প্রদেশ ছিল এবং তাদের সাথে বাংলাদেশের এই কক্সবাজার বান্দরবানের তাদের একটা কি আছে, সেটা হলো যে কালচারাল একটা আছে, মিল আছে। সেক্ষেত্রে কালচারাল একটা মিল থাকার কারণে দু দেশের মধ্যে একটা কালচারাল বন্ডিং তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। সো বেসিক্যালি ঝুঁকি বেশি, কিন্তু আমাদের এখানে যেটা হলো যে আহ, ঝুঁকি বেশি কিন্তু সম্ভাবনা খুবই কম।
সম্ভাবনা যা আছে খুব কম। এবং এই মুহূর্তে আসলে ডিপ্লোম্যাটিকভাবে আমাদের কাজ করার জন্য কি করণীয়, আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের প্রচুর এই মুহূর্তে মানবিক সহায়তা প্রদান করতে হবে। এই মুহূর্তে তাদেরকে স্বীকৃতি এখনই দেওয়া যাবে না, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করা এখনই সম্ভব হবে, মানে উচিত হবে না। কারণ আমাদের সংবিধানে একটা বিষয় আছে যে একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা যাবে না, এবং কোনো শান্তিকামী গোষ্ঠী যদি স্বাধীনতা চায় তাহলে তাদেরকে সমর্থন করা যাবে। কিন্তু এখানে একটা বিদ্রোহী গ্রুপ এবং একটা সন্ত্রাসী গ্রুপ, তাই এখানে সময় নিতে হবে। আরেকটা বিষয় হলো যে আমাদের কূটনৈতিক ইস্যুতে যে রাখাইনের আরাকান আর্মির যারা প্রধান আছে তাদের সাথে আসলে বাংলাদেশের একটু যোগাযোগ থাকাটা জরুরি। যোগাযোগ থাকাটা জরুরি কারণ তারা আসলে কি চায়, এখানে বাংলাদেশে কোনো লবিস্ট নিয়োগ অথবা কোনো মানে সিকিউরিটি একটা স্ট্র্যাটেজির মাধ্যমে ওদেরকে আমাদের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। আমাদেরকে নেটওয়ার্কের আওতায় না থাকলে আমরা একটা বিপদগ্রস্ত হয়ে যেতে পারি, কারণ ওদের কারণে ওরা এমন একটা যে সন্ত্রাসী যে গেরিলা গেরিলা গোষ্ঠী, তারা দেখা যাবে যে যদি মিয়ানমারের কাঠমান্ডুকে তারা যদি চ্যালেঞ্জ করতে পারে, যারা সামরিক শক্তিতে 32তম, আমরা কিন্তু সামরিক শক্তিতে 37তম, তাহলে ওরা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় ঝুঁকি যে আমাদের এখানেও আসলে তারা এরকমের একটা পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশ একটা ইনসিকিউরিটি একটা স্টেটে অবস্থার মধ্যে পড়বে। সেক্ষেত্রে ওদের সাথে নেগোসিয়েশনটা বাংলাদেশের জন্য জরুরি। এবং এখানে লবিস্ট নিয়োগ বা ওদের সাথে ওদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা, ওদের কি চাচ্ছে, ওরা কতটুকু আগাচ্ছে এবং ওদের স্ট্রেংথ এবং উইক জোন, এটা নিয়েও আমাদের আসলে ভাবনার বিষয়। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে ডিপ্লোম্যাটিকভাবে যেটা করতে হবে যে আমাদের হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স ওখানে পাঠানো যেতে পারে। এটা পাঠালে আমাদের আসলে যেহেতু আমরা আইন ভঙ্গ হবে না, সেক্ষেত্রে মানবিক সহায়তা করলে এটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভালো একটা ইতিবাচক কাজ করতে পারে। আরেকটা বিষয় হলো যে আমাদের আসলে যদি রাখাইনরা মিয়ানমারের সাথে চলেও যায়, তখনই কিন্তু আসলে রাখাইনের একটা প্রভাব থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য। এই জন্য রাখাইনকে আমাদের পক্ষে রাখাটাই আসলে জরুরি। ধরেন ওটা মিয়ানমার আবার দখল করে ফেললো, তখনও কিন্তু এটা মানে রাখাইনের রাখাইন কমিউনিটির তাদের কিন্তু একটা ইচ্ছাশক্তির বিষয় আছে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য। সো তাদের সাথে রিলেশন ভালো রাখলে আমাদের জন্য ক্ষতি না। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে আহ, আহ, রাখাইনের রাখাইনের পরিচয় পরিচয় বললেই তখন আপনি করবেন যে 1984 সালে বার্মিস বার্মিস রাজার অধীনে যাওয়ার আগে রাখাইন স্বায়ত্তশাসিত রাজ্য ছিল। প্রায় অর্ধ দশক আগ থেকে রাখাইনের জনগণ স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে। 2019 সালে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠিত হওয়ার পর স্বাধীনতার দাবিটি আরও যৌক্তিক হয়। স্বাধীনতার দাবিটি আরও যৌক্তিক না, আসলে আরও তীব্র হয়।
লিখছেন? তারপরে হলো এর আয়তন, নিচে নিচে লিখবেন। আয়তন 36,700 বর্গ কিলোমিটার প্রায়। জনসংখ্যা 31 লাখ, 4.1% অফ মিয়ানমার পপুলেশন, অর্থাৎ মিয়ানমারের জনগণের 4.1%, 31 লাখ। এর মধ্যে 35% হলো রোহিঙ্গা জনগোষ্ঠী। সীমা হলো দক্ষিণে মিয়ানমারের ইয়াঙ্গুন, পশ্চিমে বঙ্গোপসাগর, নর্থ ও পশ্চিম মানে উত্তর পশ্চিমে বাংলাদেশ ও চীন প্রদেশ, পূর্বে মিয়ানমারের নেইপিদো, এটা দিলেন। এরপরে ম্যাপ দিবেন, এখানে ম্যাপ দিবেন। ম্যাপ দেওয়ার পর রাখাইনের বর্তমান অবস্থা 17টি বৃহত্তর শহরের মধ্যে 13টি দখল করেছে আরাকান আর্মি ও তার সহযোগী ফ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এছাড়া বৃহত্তর 6টি বিমানবন্দরের মধ্যে 3টি দখল করেছে। এখন বিষয় হলো যে এর ফলে যেহেতু চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে আরাকান আর্মির প্রতি, সেহেতু রাখাইনের স্বাধীন রাষ্ট্র হওয়ার সম্ভাবনা দিন দিন সহজ হচ্ছে। অর্থাৎ স্বাধীন রাষ্ট্রের সম্ভাবনা দিন দিন বাড়ছে। আচ্ছা, আপনারা কমেন্ট করছেন একজন, তাতমাদার বিশ্বাস নাই আরাকান স্বাধীন না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে না। ট্রুডোর পদত্যাগ ইস্যু কতটা ইম্পর্ট্যান্ট? জাস্টিন ট্রুডোর পদত্যাগ ইস্যু না, খুব বেশি ইম্পর্ট্যান্ট না। এবার এই আজকে নিউজে বসে বাংলাদেশের যে নরেন্দ্র মোদীর শত্রু জাস্টিন ট্রুডো, ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার আগেই, অর্থাৎ ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে পদত্যাগ করছে, এগুলো ভাও। আর জাস্টিন ট্রুডোর ফেসবুক পেজ ঘুরে আসেন, ভাই রে ভাই, ওরে গাই লেখালি। জাস্টিন ট্রুডো এত সবাই ভালো জানছে যে জাস্টিন ট্রুডোর মতো সরকার হবে, প্রচুর গালিগালাজ করে। আজকে প্রথম আলোর কলামটা দেখেন, জাস্টিন ট্রুডোকে নিয়ে একটা কলাম আসছে। তো জাস্টিন ট্রুডো ইস্যু ফ্যাক্ট না। হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে নির্বাচন আনা ইস্যুতে সরকার অচল অবস্থা, যেমন ফ্রান্স ইস্যু নিয়ে কী ধরনের প্রশ্ন হতে পারে, হবে না, ওই রকমের প্রশ্নগুলো হবে না, ইনশাল্লাহ হবে না। আপনার এখানে বাংলাদেশের রিলেশন থাকতে হয়। আর মিডল ইস্টে যেহেতু আমরা মুসলমান, সেক্ষেত্রে মিডল ইস্টের বাংলাদেশ রিলেট না হলেও ওখানে আমাদের জনশক্তি সবচেয়ে বেশি, প্রবাসী জনশক্তি। সেক্ষেত্রে
মধ্যপ্রাচ্য আমাদের জন্য ইম্পর্ট্যান্ট বেশি, ইউরোপ বেশি ইম্পর্ট্যান্ট না। ইউরোপের যে ইস্যুটা ইম্পর্ট্যান্ট ছিল যে অভিবাসী সংকট, যে ওদের অভিবাসী পলিসি, এটা পরীক্ষা চলে আসছে 45তমতে না 44তমতে আসছে। সো এটা আমাদের জন্য এখন ফ্যাক্ট না। ইউরোপের জন্য আসলে ইউরোপিয়ানের যে পলিসি, যেটা জিএসপি, যেটা জেনারেল স্কিম অফ প্রেফারেন্সেস, জিএসপি প্লাস, এটা ওরা কিন্তু নতুন করে একটা করার কথা ছিল 2024-এ। 23 সালে কিন্তু ওদের জিএসপি প্লাসের মেয়াদ শেষ হয়ে গেছে, সেকেন্ডটা 24 সালে হওয়ার কথা, তারা এখনও হয় নাই। এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে গ্লোবাল গেটওয়ে পলিসি, যেটা গ্লোবাল গেটওয়ে পলিসি, ওটা থেকে হয়তো শর্ট কোশ্চেন আসবে। গ্লোবাল গেটওয়ে, ওখান থেকে হয়তো একটা শর্ট কোশ্চেন আসতে পারে। এছাড়া ইউরোপিয়ানের গুরুত্বপূর্ণ না। লিখিত বই কবে নাগাদ আসতে পারে বলবো না, বললেই সমস্যা। কাছাকাছি হয়ে গেছে। আসিয়ানের যোগদান, সার্ক পুনরুজ্জীবন দুক্ষেত্রে বাংলাদেশ আগ্রহী হলে সফলতা আসছে না। আরাকান আর্মির স্বাধীনতার এই উদ্যোগ কি প্রভাব ফেলবে? হ্যাঁ, অবশ্যই প্রভাব ফেলবে। এখন হলো যে স্বাধীন রাষ্ট্র হলে রাখাইন স্বাধীন রাষ্ট্র হলে বিধি ঝুঁকি, বাংলাদেশের ঝুঁকিসমূহ, বাংলাদেশের ঝুঁকিগুলো কি কি? নাম্বার 1, রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত হবে। প্রত্যাবাসন অনিশ্চিত মানে শঙ্কা তৈরি হবে, কারণ রাখাইনে 65% অরোহিঙ্গা জনগোষ্ঠী। সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মাবলম্বীর সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মাবলম্বীর মানসিকতার উপর প্রভাব, মানে মানসিকতার উপর নির্ভর করবে। আর নতুন কর্তৃপক্ষ হলে আলোচনার অনিশ্চয়তা থাকতে পারে। এখানে প্যাসিভ সেন্সই লিখতে হবে। নাম্বার 2, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতার শঙ্কা। পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতি, জেএসএস, ইউপিডিএফ সহ বেশ কয়েকটি গোষ্ঠী স্বায়ত্তশাসনের দাবি করছে। যেহেতু আরাকান আর্মি সশস্ত্র পদক্ষেপের মাধ্যমে স্বাধীন হবে, সেহেতু পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র পদক্ষেপের শঙ্কা থাকে। সীমান্ত নিরাপত্তা ঝুঁকি। মিয়ানমার আর্মি রাখাইনে সামরিক পদক্ষেপ নিলে আরাকান আর্মির একমাত্র পথ হবে বাংলাদেশ। সেজন্য
অরক্ষিত হতে পারে বিডি সীমান্ত। কারণ ওর তো আর কোনো যাওয়ার জায়গা নেই, সামরিক স্টেপ নিলেই ওরা দেখা যায় বাংলাদেশের দিকে ঢুকতে পারে। নাম্বার 4, চোরাচালান ঝুঁকি, চোরাচালান ও সন্ত্রাসবাদের ঝুঁকি। অর্থাৎ বিডি একমাত্র প্রতিবেশী স্বাধীন দেশ হওয়ায় বিডি সীমান্তে চোরাচালান, মাদক ও সন্ত্রাসের ঝুঁকি থাকবে। ঝুঁকি থাকার শঙ্কা রয়েছে। নাম্বার 5, আরাকান আর্মির সাথে যোগাযোগ না থাকায় দ্বিধাগ্রস্ত সিদ্ধান্তের শঙ্কা। আরাকান আর্মিকে বাংলাদেশের নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা না গেলে, ঝুঁকি বাড়বে। নাম্বার 6, সামরিক জান্তার সাথে রোহিঙ্গা নেতৃবৃন্দের যোগাযোগ ঝুঁকি। যেহেতু আরাকান আর্মি রোহিঙ্গাদের আরসার সাথে বৈরিতা রয়েছে, সেক্ষেত্রে আরসার সাথে জান্তা সরকারের যোগাযোগ থাকতে পারে, ফলে বিডি ঝুঁকিতে পড়তে পারে। নাম্বার 7, বিডি একমাত্র স্বাধীন প্রতিবেশী হওয়ার ঝুঁকি। রাখাইনের সাথে করিডোর পয়েন্ট বিডি টেকনাফ ছাড়া নাই, সেহেতু আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে রাখাইন ভালো প্রতিবেশী হবে না। নাম্বার 8,
যেটা বলে যে প্রতিবেশীগত হুমকি। ভারতের আস্থা পুষ্ট হলে মিরি অপ্রতিবেশী সুলভ আচরণের ঝুঁকিতে থাকবে। ঝুঁকিতে থাকতে পারে। এখন হলো যে স্বাধীন রাষ্ট্র হলে বাংলাদেশের জন্য সম্ভাবনা এক, রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্ভাবনা থাকতে পারে। কি রকমের? সেটা হলো যে যেহেতু রাখাইনের সাথে একমাত্র স্থল সীমান্ত বাংলাদেশের, সেহেতু বাংলাদেশকে সমীহ করে রাখাইনের ভূরাজনৈতিক কৌশল নির্ধারিত হবে। এছাড়াও রাখাইন পুনর্গঠনে রোহিঙ্গাদের অংশগ্রহণ জরুরি হবে। নাম্বার 2, সমুদ্রসীমা দ্বন্দ্ব মোকাবেলায় রাখাইন দুর্বল প্রতিপক্ষ হবে। অর্থাৎ সমুদ্রসীমা দ্বন্দ্ব মোকাবেলায় দুর্বল প্রতিপক্ষ হতে পারে। নাম্বার 3, প্রতিবেশীগত সম্পর্কের সুবিধা লাভ। বাণিজ্য ও জ্বালানি সরবরাহে রাখাইন বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে। এছাড়া নাই, সম্ভাবনা খুব কম। এখন বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের করণীয় এই মুহূর্তে, নাম্বার 1, মানবিক সহায়তা প্রদান। যেহেতু মিয়ানমারের জান্তা সরকার ফোর কাটস পলিসি আরোপ করেছে, অর্থাৎ রাখাইনে খাদ্য, অর্থ, তথ্য সরবরাহ, ও জনবিচ্ছিন্নতা সংকট তৈরি করেছে। সেহেতু বিডি মানবিক সহায়তাকে রাখাইন কর্তৃপক্ষ
ইতিবাচক দেখতে পারে, ইতিবাচক হিসেবে বিবেচনা করতে পারে। নাম্বার 2, এছাড়াও এখানে আরেকটা বিষয় লিখতে হবে। এছাড়াও যেহেতু মানবিক সহায়তা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয় না, সেহেতু বিডি এই মুহূর্তে মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করতে পারে, নাম্বার 2। নাম্বার 2 হলো আরাকান আর্মি সাথে যোগাযোগ, অর্থাৎ আরাকান আর্মির নেতৃবৃন্দের মানসিকতাকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশের তথ্য লাভ জরুরি। তাই যোগাযোগের চেষ্টা করতে হবে। নাম্বার 3, এখনই স্বীকৃতি নয়। রাখাইনকে স্বীকৃতি প্রদানে বিডিকে সময় নিতে হবে। নাম্বার 4, বঙ্গোপসাগর কেন্দ্রিক কার্যক্রম স্বাভাবিক রাখা। বাংলাদেশ সরকার বঙ্গোপসাগর কেন্দ্রিক স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে এই অ্যাবসেন্টে বাংলাদেশে এগিয়ে যেতে পারে আর কি। নাম্বার 5, লবিস্ট নিয়োগ। রাখাইনে বিডি লবিস্ট নিয়োগের চেষ্টা থাকতে হবে। নাম্বার 6, আসিয়ানের মনোভাব বোঝা, অর্থাৎ আসিয়ানের মনোভাব কি হবে তার উপর নির্ভর করা। আসিয়ান বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 7, নিরাপত্তা জোরদার ও তথ্য প্রচার, অর্থাৎ বিডি সীমান্তে নিরাপত্তা জোরদার করবে এবং সামরিক সক্ষমতার প্রচার করবে। নাম্বার 8, রাখাইনকে স্বাধীন হওয়ার পক্ষাবলম্বন মানে পক্ষ অবলম্বন, অর্থাৎ রাখাইন যাতে স্বাধীন হয়
কি লিখলাম, সরি, রাখাইনকে স্বাধীন হওয়ার বিষয়ে বিষয়ে নিরপেক্ষাবলম্বন মানে নিরপেক্ষ থাকা এখানে একটা জিনিস হলো, আমাদের কিন্তু একটা বড় প্রতিপক্ষ হলো মিয়ানমার সাথে যদি রাখাইন আলাদা হয় মিয়ানমার দুর্বল হবে, সেক্ষেত্রে মিয়ানমার দুর্বল হলে বাংলাদেশের জন্য পজিটিভ। আর একটা বিষয় হলো, যদি রাখাইন স্বাধীন হয় তাহলে আবার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জন্য হুমকি। এই জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সিস্টেমে বা আন্তর্জাতিক ব্যবস্থাপনায় বিধি নিরপেক্ষ অবস্থান নেবে, মানে এখানে কোনো পক্ষ নিবে না, ভোটাভুটিতে পক্ষ নিবে না, এই হলো বিষয়। আর এখানে উদ্ধৃতি দেওয়া যায়, সেটা হলো দুইটা উদ্ধৃতি দেওয়া যায়। একটা হলো যে আলতাফ পারভেজের তথ্যটা, এটা আমি বলছিলাম যোগাযোগ কোন জায়গায় থেকে লিখছেন না, যোগাযোগ একটা কথা ছিল না যে যোগাযোগ, আর কারণ আমি 2 নম্বর পয়েন্টটা ওখানে অন্য কালিতে একটু লিখে নেন যে যে মিয়ানমার বিষয়ক লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেছেন, ওখানটা উদ্ধৃতি দিতে হবে, কারণ এখানে আপনি ডিপ্লোম্যাটিক স্টেপ নেবেন, ডিপ্লোম্যাটদের তথ্য লাগবে। আলতাফ পারভেজ বলেছেন যে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা বাণিজ্যের এই 3টি কারণে আরাকানের সাথে যোগাযোগ তৈরি করা বাংলাদেশের জরুরি হয়ে পড়েছে। নিরাপত্তা, বাণিজ্য ও সীমান্ত ব্যবস্থাপনার জন্য আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগ করা জরুরি হয়ে পড়েছে। এই জিনিসটা ঠিক আছে। এ পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ, আবার জানাবো শনিবার। রাখি, আল্লাহ হাফেজ। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেনটা দেখবো, কোশ্চেন কি আছে, ওকে, না কোশ্চেন নাই।